আমার আলাদিন, লেখিকা জাবেদ ফোরকান, পর্ব সংখ্যা ১২। সাইবান হন্তদন্ত হয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠছে। পুরাতন ম্যাচে কাঠগুলো অস্বাভাবিক শব্দ করছে। তবে আজ থামার কোনো বালাই নেই। আজ সে থেমে গেলে হয়তো জীবনটাই থেমে যাবে। মুন্সিবাড়ি ইরামের ঘরটা ২ তলায়। একদম বারান্দা ঘেঁষে ছোট্ট একটা রুম। সাইবানের দম বন্ধকর জীবনের একটিমাত্র শান্তির আশ্রয়। ছুটতে ছুটতে ১৭-১৮তে পা দেয়া সাইবান গিয়ে পৌঁছালো ইরামের রুমে। রুমটা অন্ধকারাচ্ছন্ন। লাইট জ্বালানো হয়নি বিধায় কেমন গুমোট হয়ে আছে। বাইরের রাস্তার লাইটের মৃদু আলো এসে ভেতরে কেমন বিষণ্ণতা ভরে তুলছে। ঘরের সীমিত আসবাবপত্র এবং তৈলপত্র পরিপাটি করে রাখা। কোথাও কোনো হেরফের নেই। পাগলা ঘোড়ার মতো ছুটে থাকা হৃদযন্ত্রের সামনে সাইবান ভেতরে ঢুকল। অন্ধকারে চোখ সয়ে আসার পর দৃষ্টিটা নজরে এলো তার। বিছানার ওপর একটা ছায়ামূর্তি। এই গরমের মাঝেও গায়ে কাঁথা দিয়ে মরার মতো পড়ে আছে। ওটা ইরাম। বুঝতে সমস্যা নেই সাইবানের। ওই মস্তিষ্কর ঘ্রাণটুকু তার ভীষণ চেনা। ইরাম আপু। হাঁপাতে হাঁপাতে ফিসফিস উচ্চারণ করলো সাইবান। ধীরবার প্রবেশ করলো ভেতরে। কোনো নড়াচড়া নয়। আরেক দফায় ডাকলো সে। আপু। এবার সামান্য নড়াচড়া লক্ষ্য করা গেল। ইরাম উঠল না। গলার গায়ের খাঁজটায় কাঁথা ঢুকানো। উপরে তুলল সে। মৃদু গলায় উত্তর দিল, তুমি কাল এসো আলাদিন। আপু একটু রেস্ট নিচ্ছি। আপু আপনার সাথে আমার জরুরি কথা আছে প্লিজ। সবসময় এরামের কথা ভীষণভাবে মান্য করলেও আজ সাইবান কিছুই শুনল না। আজ পিছিয়ে যাওয়া যাবে না, কিছুতেই না। রুমের লাইট অন করে দিল সে। ইরাম কাঁথা সরিয়ে উঠে বসলো। চোখ মুখ কুঁচকে অনেকটা বিরক্ত এবং চাকা ঘুরে তাকালো সাইবানের দিকে। ছেলেটার মুখটা কেমন চুপসে আসে, হলচেতে চেহারায় কেমন উৎপান্তের ভাব। আতঙ্কিত সে। আমার একটু বলে দিলে না, আমি এখন কি করব? আমার কিছুই ভালো লাগছে না। ইরাম নিজের কপাল ঘষল। একটা দীর্ঘশ্বাস ফেলে শেষমেশ বলল, কি এক কাহিনী! আলাদিন, আর কত গোল গোল ঘোরাতে থাকবে তুমি আমাকে? প্লিজ আপু বলছি তো, তুমি যাও। আমি পরে তোমার সাথে কথা বলবো। না, আজকেই। আপু আপনাকে আজকে এই মুহূর্তে আমার কথা শুনতেই হবে। আমি আপনার ভাই না? আমি আপনার কাছে রাহাত, ইহানের মতো গুরুত্বপূর্ণ না। ওরা আসলে কি আপনি এভাবে বলতে পারতেন যে কালকে আসো? সাইবান হঠাৎ করে বিদ্বিগ্ন হলো। জ্ঞানশূন্য হয়ে চেঁচিয়ে উঠল। ইরামও ঝট করে রেখে গেল। এই ছেলেটা তার সঙ্গে এমন কেন করছে? বিছানা ছেড়ে শটান উঠে দাঁড়ালো সে। কি বলে তুমি ওদের সাথে নিজের তুলনা করছো? কোনোদিন তোমার মধ্যে আমি পার্থক্য করেছি আলাদিন? ইউ নো হোয়াট? ইয়েস, তুমি আমার ভাই নাম, তুমি আমার কাজিন। নাও গেট লস্ট। ক্ষণিকের জন্য থেমে গেল সাইবান। তার মায়াবী কালো চোখ জোড়া টলটল করে উঠল অশ্রুতে। ইরাম তার দিকে থেকে মুখ ফিরিয়ে নেয়। চোখ দেখতে পেল না কিছুই। জানালার কাছে গিয়ে দাঁড়ালো রমণী। একটা ফ্যাকাশে হলদেটে কামিজ পরনে। বোঝা যাচ্ছে বহুদিন যাবৎ যত্ন সহকারে ব্যবহার করা হচ্ছে এটা। আপু আপনি ভীষণ স্বার্থপর। একেবারে হঠাৎ করে হুংকার দিয়ে উঠল সাইবান। তার কপালের বিপরীতে সবসময় শান্তভাবে মোকাবিলা করতে যে শান্ত স্বর, সে আর রইল না। ইরাম পাল্টা ঝাঁজ নিয়ে বলল, হ্যাঁ আমি স্বার্থপর, এটা আজকে বুঝছো তুমি? আই এম সেলফিশ আলাদিন। টু মাচ সেলফিশ। রাইট, আপনি একটু সবসময় নিজের চিন্তাই করেন, নিজের ভাইদের চিন্তা করেন। বাকি দুনিয়ার মানুষ গোল্লায় যাক, আপনার কিছু যায় আসে না। ওরা সকলে আপনার আদরের, সকলে আপনার কাছে, শুধু আমি কোনোদিন আপনার আপন এবং কাছের হতে পারলাম না। আমার জন্য কেউ ভাবে না, আপনিও না। ইউ আর ফাকিং প্যাথেটিক্স অ্যান্ড ইউ আর অ্যান অ্যাটেনশন স্কিলিং ইমচিয়ার্স। তুমি আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও এক্ষুনি। ইরাম্বু প্লিজ, একবার আমার কথাটা শুনুন। চোখের সামনে দিকে দূর হতে বলেছে তোমাকে। দেয়াল ঘেঁষে থাকা সোফায় বসে আছে সাইবান। তার হাত দুটো কপালে ঠেকানো, কোনোই হাঁটুর ওপর। চোখ জোড়া বুজে আছে। তক্তকে ঘায়ের মতন লেপ্টে থাকা স্মৃতিগুলো আজ তাকে ভীষণ জ্বালাতন করছে। যে দিনটার কথা স্মরণে আসে, সে দিনটার পর থেকে আর কখনোই ইরামের দুয়ারে গিয়ে দাঁড়ায়নি সে। তার জীবনের শ্রেষ্ঠ আশ্রয় সেদিন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আজ বোধহয় সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নতুনভাবে। সালমান একটুও ব্যথা লাগেনি। শরীরের যন্ত্রণা বলতে কিছু তার অনুভূতি হয়নি। শুধু অন্তরটা ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। জগতের সবথেকে অসহায় হওয়ার অনুভূতিটা ধীরে ধীরে ফিরে এসেছিল। অতীতে বেড়ে বুঝি নতুন করে তাকে আষ্টেপৃষ্ঠে ধরতে চাইছে। ঠিক এমন সময় নিজের কাঁধে একটা চিরচেনা স্পর্শ অনুভব করলো সাইবান। সে এক চুল নড়ল। অথচ মমতাময়ীর বাহুসহ তাকে টেনে নিজের বুকে ঠেকালো। অবশেষে হাল ছাড়লো সাইবান। একটি কাঁপা কাঁপা নিঃশ্বাস ফেলে জননীকে আঁকড়ে ধরল শক্তভাবে। কোনো কথা বলল না, শুধু সামের কাঁধে মাথা রেখে চুপটি করে বসে রইল সে। সামিয়া ছেলের পিঠে মাথায় আদরে হাত বুলিয়ে দিলেন কেবল। নিজের অস্তিষ্ক দিয়ে শান্ত করতে চাইলেন ছেলেকে।
সাইবান মাথা উঁচু করে আঙুল বুলিয়ে নরম কথায় বলল, কিছু মনে করিস না মাই জেমস। ইরাম আসলে মাথা ঠিক নেই তোর। কোনো মা কি পারে নিজের সন্তানের কষ্ট দেখতে? মেয়েটা ভীষণ মানসিক চাপে আছে রে। তুই রাগ করিস না। তোর সঙ্গে অমন কিছু হতে দেখলে আমিও সইতে পারবো না। ইচ্ছে হবে কিশোরকে ধ্বংস করে ফেলি। সেখানে ইজান তো 4 মাসের নাজুক বাচ্চা। মম, কথা বল না প্লিজ। আমাকে একটু চুপটি করে তোমার বুকে মিশে থাকতে দাও। ফিসফিস করে কথাটা বলল সাইবান। সামিয়া তৎক্ষণাৎ চুপ করে গেল। ছেলেকে আরো শক্তভাবে নিজের মাঝে আঁকড়ে ধরল। সাইবান সামিয়ার কাঁধে মাথা গুঁজে চোখ চুপটি করে বন্ধ করে রাখলো। শুধু হাসপাতালের কেবিনের মেডিকেলের যন্ত্রগুলোর মৃদু শব্দ ঝংকার তুলল কানে। জায়গাটায় ইজেনের প্রাইভেট কেবিন। বিছানায় শুয়ে আছে ছোট্ট শিশুটি। স্যালাইন বন্ধ করা হয়েছে আপাতত, পরে আবার দেওয়া হবে। সময়টা এখন রাত। সামিয়া অনেক জোরাজুরিতে এবং রীতিমতো যুদ্ধ করে সারিকার সাথে ইরামকে বাড়িয়ে পাঠিয়েছে 2 ঘন্টার জন্য। ফ্রেশ হয়ে পোশাক বদলে খাওয়া দাওয়া করে আবার চলে আসবে। কিন্তু সামিয়া জানে ইরাম 2 দণ্ড শান্তিতে বাড়িতে থাকতে পারবে না। হয়তো এর মধ্যে আবার ফিরে আসবে। কে বলতে পারে কত সময় পেরিয়েছে। বর্তমানে তিনি এবং সাইবান বসে আছে কেবিনের সোফায়। নীরবতা ভেঙে সাইবান হঠাৎ বলে উঠল, সবকিছু আমার দোষ তাই না মম? সামিয়া জমে গেলেন। ছেলের মাথা শক্ত করে আঁকড়ে ধরে বলল, কে বলেছে তোর? কেউ বলেনি, আমি জানি। ভুল জানিস তুই। সামিয়া আরো কিছু বলতে চাচ্ছিল, তবে পারল না। মৃদু ফুঁপে ওঠার শব্দ প্রতিধ্বনিত হলো কেবিন জুড়ে। বিছানার ওপর পিছনে ছোট শরীরটা নড়ে উঠল। চোখ মুখ কুঁচকে কান্নার প্রস্তুতি নিচ্ছে যেন সে, সূচনা ঘটিয়ে। ব্যান্ডেজ করা হাত দুটো নড়ছে ভীষণভাবে। সাইবান মায়ের আলিঙ্গন থেকে নিজেকে ছড়িয়ে তৎক্ষণাৎ উঠে গেল। বিছানার কাছে গিয়ে ঝুঁকল। নিষ্পাপ শিশুটির ছটফটানি লক্ষ্য করতে লাগলো সে। হাতটা দিকে যতবার চোখ যাচ্ছে ততবারই অপরাধবোধে ভেঙে পড়ছে সে। একটি আঙুল তুলে সে ইজানের গাল ছুঁয়ে দিল। নরম গলায় বলতে গেলে কপাল ঠেকালো, এই পুটলাও, মিস ইউর পার্টনার ইন ক্রাইম। স্বভাবসুলভ উৎফুল্ল কণ্ঠে বলার চেষ্টা করলো। কেমন যেন বিষণ্ণতা শোনা গেল কণ্ঠটা। ঠোঁট চেপে চেপে ফেলো সাইবান। ঈশানের মাঝে কোনো ভ্রুক্ষেপ নেই। অন্যান্য সময়ের মতো চোখ মেলে তাকে দেখছেও না। শুধু ফুপিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে তার। সাইবানের চোখ জোড়া চকচক করে উঠল। অনিশ্চয়তায় হাত এগিয়ে সেই বাড়ালো। সে ঠিক বুঝে উঠতে পারল না কি করবে। কি করলে ঈশান শান্ত হবে। আপু, ইরা আপুকে ডাকো। মম, আপুকে। তুই পারবি। সাইবান বিহ্বল হলো। কিছুই বলল না। তার পিঠে হাত রাখলো সামিয়া। তাকে সামালো। আস্থাস্বরূপ বলল, তুই ওর বাবা সাইবান। বাবা শব্দটা বুঝি গঙ্গায় খেলো সাইবানের হৃদয়ে। সামিয়া সবটুকু লক্ষ্য করলো। অভিজ্ঞতা ভঙ্গিতে তিনি পরিস্থিতি সামলে নিলেন। জিজ্ঞেস করলে, তুই কখনো ওর সাথে স্কিন টু স্কিন টাইপ করেছিস? সাইবান ভ্রু কুঁচকালো। স্কিন টু স্কিন, সেটা আবার কি? মৃদু আসলো সামিয়া। বিছানার কাছে গিয়ে বললেন অত্যন্ত সাবধানতার সাথে, স্কিন টু স্কিন হলো বাচ্চাদের সঙ্গে বাবা মার বন্ডিং এর জন্য একটা দারুণ পদ্ধতি। একটা নির্দিষ্ট সময় সরাসরি ত্বকের সঙ্গে ত্বক স্পর্শ, মানে বাচ্চাকে বুকে ধরে রাখা বা জড়িয়ে ধরে শুয়ে থাকা। এতে বাচ্চার বডির টেম্পারেচার ঠিক থাকে। পাশাপাশি ওরা যেহেতু সেনসিটিভ হয়, সেজন্য স্কিনের ক্যান্সকল্ড সাইজগুলো মানুষের চিন্তার বাইরে থাকে। বিশেষ করে বাবা মাকে তারা আপন মনে করে। তোকে আমি শিখিয়ে দিচ্ছি, চেষ্টা কর। সামিয়ার সামিয়ার কথা অনুযায়ী কাজ করলো। ধীরে ধীরে নিজের পরনের শার্টের বোতামগুলো খুলে বুক উন্মুক্ত করলো। সোফায় হেলান দিয়ে বসলো সে। সামিয়া সাবধানে ইজানকে ধরে সরাসরি তার বুকের ওপর রাখলো। সাইবানের উষ্ণ ত্বকের ছোঁয়া পেতে ইজান ফোপানো ক্রমশই মিলিয়ে গেল। তার বুকের ওপর হাত পা ছড়িয়ে এলিয়ে নিশ্চুপ হয়ে রইল সে। সাইবান ভীষণরকম অবাক হলো। এতটা সহজ ছিল এই ছেলেকে শান্ত করা। বিশ্বাসই হতে চাচ্ছে না তার। আরামবোধের এক গোঙানি তুলল। চোখ বন্ধ করে ফেলল ইজান। সাইবানের চোখ জোড়া প্রসারিত হলো। তাতে উজ্জ্বলতা উপচে পড়ল। পরক্ষণে তার বিষণ্ণ চেহারায় এক মায়াবী হাসি ফুটল। সামিয়া অবধি অবাক হয়ে গেল। মনে হলো কত বছর যাবৎ ছেলেকে তিনি এভাবে হাসতে দেখেননি। সাইবান ইজানকে নিজের বুকে আরো সঠিকভাবে শুইয়ে আঁকড়ে রাখলো। এক হাতে তার পিঠটা আলগোছে চাপড় দিতে লাগলো। সামিয়া একটি ঢোক গেল। তার চোখে যেন অশ্রু জমছে। সে কেন বুঝতে পারছে না। আমি একটি বাইরে যাচ্ছি। ডাক্তারদের সাথে কথা বলে আসছি। হুম? তিনি আর দাঁড়ালেন না। কেবিনের দরজা খুলে বেরিয়ে গেলেন। সামিয়া চলে যেতে গোটা কেবিন জুড়ে সাইবান আর ইজান রয়ে গেল। সোফা থেকে নিঃশব্দে উঠে দাঁড়ালো এবার সাইবান। তার বুকে লেপটে থাকা ছোট্ট মানুষটিকে জগতের সবথেকে মূল্যবান কিছু বলে মনে হচ্ছে তার কাছে। একটু এদিক সেদিক হলেও বুঝি কাঁধে মেয়েটা ইরামের মতো ভেঙে পড়বে।
ইজান গভীর শ্বাস টানছে। ঝুঁকে সাইবান গুনেও দেখল। সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের চাইতে অনেক বেশি ঘন ঘন শ্বাস নেয় ছোট বাচ্চাটা। ছোট দুটো চোখ আছে তার। চুপটি করে পিতার বুকে ঘেঁষছে তার হৃদযন্ত্র স্পর্শ। সাইবান অজান্তেই ইজানকে দোলাতে লাগলো। আমার পটলাম। ঈশান সঙ্গে সঙ্গে সাইবানের বুকে হাত তুলে প্রতিবাদ জানালো। ডাক্তার চিনে ফেলেছে নাকি? মুচকি হাসলো সাইবান। কিন্তু যখন ব্যান্ডেজ জড়ানো হাতটা দেখলো তখনই আলতো করে আঙুলের টোকায় সেটা তুলে নিল। ঝুঁকে সেই হাতটার উপর ঠোঁট ছোঁয়াই দিল। ফিসফিস করলো, বাবা খুব সরি। বললাম, আজ বাবার এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি, কেমন? ঈশান কপালে নিজের কপাল ঠেকিয়ে চোখ বুজে রইল সে। জানালার গলে আসা শীতল বাতাস ছুঁয়ে গেল উভয়কে। ছেলেকে বুকে আগলে রেখে সাইবান ধীরে বিছানার উপর আছড়ে হয়ে পড়ল। বুকের উপর শুয়ে থাকা ইজানের পিঠ চাপড়ে দিতে দিতে উদ্যমত স্বাভাবিক কণ্ঠে সুর তুলল। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে, তুমি জীবনের পথ চলাম, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। ইজানের চোখ জোড়া ঘুমে টুলুটুলু হয়ে এলো। ছোট একটা হাই তুলে সে লেপ্টে গেল সাইবানের বুকে। সমস্ত কেবিন জুড়ে মৃদু কণ্ঠস্বরে গুঞ্জন উঠল, ইন্দ্রজালিকার মায়ের মতো। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কি শাসন? সাইবান নরম গলায় গেঁথে গেল, যতক্ষণ না ইজানের ছোট শরীরটা তার বুকে সম্পূর্ণভাবে শিথিল হয়ে ঘুমিয়ে জগতে পাড়ি দিল। কেবিনের বাইরে থেকে সমস্ত দৃশ্যটা চোখে মিলিয়ে নিল ইরহাম। রাত ক্রমশ গভীর হলো। ইজান ঘুমে আচ্ছন্ন। ইরহাম ছেলের পাশেই শুয়েছে। চুপটি করে চেয়ে রয়েছে জানলার দিকে, বাইরে তারাভরা আকাশের দিকে। সাইবান নিশ্চুপ, তবে সোফায়। কেউ কারোর সাথে কথা বলছে না। কিছুক্ষণ আগে বাসায় ফিরে গিয়েছিল সামিয়া। এখন ছেলের সাথে আছে শুধু ইরহাম এবং সাইবান। কতক্ষণ গাঢ় নীরবতা কাটলো কেউ বলতে পারবে না। অবশেষে মুখ খুলল সাইবান, অভিমান করেছেন? ইরহামের তরফ থেকে জবাব এলো না। আগের মতোই চুপটি করে শুয়ে থাকলো, তার পিঠ সাইবানের দিকে। দরকার হলো আরো একটা চড় মারুন, তবুও আমার সাথে কথা বলুন প্লিজ। সাইবার নীরব আর্জি জানালো বুঝি। ইরহাম এবার আর শুয়ে থাকতে পারল না। বিছানায় উঠে বসে পা ঝুলিয়ে তাকালো সামনের দিকে। তোমাকে চড় না, তোমাকে ধরে কাছে চিপে ফেলা উচিত। মুখ তুলে অর্ধাঙ্গিনীর দিকে অপরাধী ভঙ্গিতে তাকালো সাইবান। ইরহাম ছেলে নিশ্চিত ঘুমাচ্ছে নিশ্চিত হয়ে বিছানা থেকে নামলো। পায়ে পায়ে এগিয়ে সোফার ধারে গেল। সাইবানের মুখোমুখি দাঁড়ালো। তুমি কি কোনোদিন শুধরবে না আলাদিন? হুম? তোমার কি মনে হয় তোমাকে থাপ্পড় দিয়ে আমি মজা পেয়েছি? আই ডোন্ট কেয়ার তুমি আগে কেমন ছিলে। তুমি এখন তুমি যেটাই করো না কেন বুঝে শুনে করতে হবে তো নাকি? নিজের দায়িত্ব উপলব্ধি করতে হবে। তোমার সঙ্গে তোমার স্ত্রী আর বাচ্চার জীবনটা জড়িয়ে আছে, তুমি জানো না? বোঝো না? সেখানে তুমি গিয়েছিলে এক ছাত্র জনতার সঙ্গে পাঙ্গা নিতে। আমি বুদ্ধিহীন? আমি বুঝিনি ওইদিন কার সঙ্গে মারামারি করে ফিরেছো তুমি? ইহামের সমস্ত বকুনি চুপচাপ হজম করে লাগলো সাইবান। রমেন যথাসম্ভব নিজের কণ্ঠ নিচু রাখার চেষ্টা করছে, তবুও মাঝে মাঝে গলা চড়া হচ্ছে। রাজনীতিকে খারাপ জিনিস তুমি জানো না? দুধের বাচ্চা তো তুমি না। এই এক রাজনীতি মানুষের জীবন এক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। বখতিয়ান আজ তোমার স্ত্রী সন্তানের উপর হামলা করেছে, আগামীকাল রাস্তায় বেলে তোমার পেটে ছুরি ঢুকিয়ে দিবে। আমি তোমার পরিবারের কেউ কিচ্ছু করতে পারবে না। একদিন ২ দিন আলোচনা হবে, ফলাও করবে, আসামি ধারাও পড়বে, বছর ২ মামলা চলবে। তারপর জোর খাটিয়ে রাজনীতির পরিচয় লাগিয়ে খোলস ছাড়বে। তাই চাও তুমি? হ্যাঁ বখতিয়ান? ইরহামে এত কিছু বলেছে অথচ সাইবানের মাথায় ঢুকলো শুধু বখতিয়ার নামটা। সিলেটের খবর পাওয়ার সাথে সাথে সে চলে এসেছিল। এসে থেকে কাউকে কিছু জিজ্ঞেস করার সময় পায়নি সে। কিভাবে কি হয়েছে? ইরহামের মুখের একটা শুনে সাইবানের চেহারা হুট করে রণমূর্তি ধারণ করলো। ঝট করে তাকালো সে রমণীর মুখ পানে। ইরহামের মনে হলো সে বুঝি সাইবানের চোখে আগুনের ফুলকি ভাসতে দেখেছে। শটান উঠে দাঁড়ালো বান্দা। বখতিয়ান করেছে এসব? আপনি কিভাবে জানলেন? ইরহাম খানিকটা ভেবেচাকা খেয়ে গেল। ইহানের কথাটা খুলে বলল। সব শুনে সাইবার হাতের মুঠো ক্রমশ শক্ত হয়ে উঠল। তারপর হঠাৎ করে তার আঙুলজোড়া ভয়ানকভাবে অশুভ এক হাসি কাটল। সেকেন্ডের ভেতর একজন মর্মাহত পিতা থেকে এক অজানা দানবে রূপান্তরিত হয়ে গেল সে। নিজের মাথার চুল টেনে ধরল সাইবার। পাগলের প্রলাপের মতো হাসতে হাসতে বলল, ও মাই গড বখতিয়ান, রাইট মাদারফাকার বাস্টার। ওর কবরের ফলকে আমি এটাই কোথায় করব? এরা মাতকে উঠল। না আলাদিন, আমি না বলেছি। আপনার কথা আমি কেন শুনবো? আমি শুধু বখতিয়ানের কথা শুনবো। ওর গলা চেপে ধরে নর্দমার পানিতে চুবিয়ে মারার সময় ও কেমন চিৎকার করে সেটা শোনার দারুণ ক্রেজি হচ্ছে আমার ভেতর। আলাদিন হুশ, একদম চুপ। অত্যন্ত রক্ষণভারী
ইরামের ঠোঁটে আঙুল চেপে ধরল সাইফান। অতঃপর হালকা একটা ধাক্কা দিয়ে তাকে বিছানায় ফেলে দিল। হতভম্ব রমণী তার বিস্তারিত নয়নের দিকে তাকিয়ে রইল রণমূর্তির দিকে। সাইফান ঝুঁকে এসে ইরামের দুপাশে হাত রেখে খড়খড় গলায় বলল, দুনিয়া চেনেন? দুনিয়া? আপনাকে আমি দুনিয়া চেনাবো। আর আমার দুনিয়ায় যারা হাত দেবে তাদের আল্লাহ দুনিয়া থেকে সমূহের উপরে পাঠিয়ে দেব। আরেকটু কাছে ঝুঁকে সে আশঙ্কিত কণ্ঠে ফিসফিস করল, কালকে রাস্তায় আমার পেটে ছুরি মারতে আসার আগে ওদের বুকে আমি ছুরি মারবো। আমি আপনার জেনারেশনের ভদ্র সুশীল পুরুষ না, আমি উত্তর জেনারেশন জিম। আই ডু ভায়োলেন্স, আই ইট ভায়োলেন্স, আই রিড ভায়োলেন্স অ্যান্ড আই লিভ ফর ভায়োলেন্স। আর এক মুহূর্ত দাঁড়ালো না সাইবান। হন হন করে বেরিয়ে গেল কেবিনের বাইরে। পেছনে বিছানায় পড়ে থাকা হতবিহ্বলের ন্যায় বসে থাকলো কেবল ইরাম। তীব্র ক্রোধ এবং হতাশায় সমস্ত মুখ লাল হয়ে উঠল তার। কেবিনের বাইরে বেরিয়ে লম্বা পা ফেলে হাঁটতে লাগলো। নিজের পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো সাইবান। ওপাশ থেকে রিসিভ হতেই গুরুগম্ভীর গলায় আদেশ ছুড়ে দিল, সবাইকে খবর দে অনুরাগ, নবধানটা রাতের আকাশে সূর্য দেখা হবে কাল। এলাকার হয় পঙ্গু শরীরে থাকবে, না হয় কবর থাকবে ওই হারামজাদা। রাজনীতির আব্বাকে চেনে ও? আজকে বোঝায় ওর আব্বার চেহারা দেখতে আমার মতন। আমি এখনো বলছি, আগে আমরা পুলিশের কাছে যাই, রিপোর্টস করে আসি। অনুরাগের কথায় গাড়ির ভেতর থাকা সবাই প্রতিবাদ করে উঠল। সব থেকে জোরালো প্রতিবাদ জানালো নীরব। কি? পুলিশ? পুলিশ ওদের বালটাও ছিড়বে না। সিনেমার ক্রাইম দেখিস না? মারপিট শেষ হয়ে যাওয়ার পর পুলিশ আসে, তেমনি হবে। রাস্তায় ডাক্তাররা এসব গুন্ডামি করে বেড়াবে, আর ওরা পরে আসবে। পূর্বে রোগী মারা গেলে ডাক্তার যেমন চুল ছেড়ে আসে, ঠিক তেমন। গর্জে উঠল আফরানও, তার হাত শক্তভাবে ধরে রাখা একটা হকি স্টিক। খবর পেয়ে ছুটে এসেছে। বন্ধুর কথায় তাল মিলিয়ে নীরব আবার বলল, তোরা এখনো এই দেশের আইনের প্রতি বিশ্বাস আছে জেনে অবাক হচ্ছি। ফালতু কথা বলবি না। আইন এমনি এমনি তৈরি করা হয়নি বুঝি? সবাই এমন বিশৃঙ্খলার মতো হয়ে থাকলে দেশটা অরাজকতায় হয়ে যাবে। দাদাকে বের কর তো, গাড়ি থেকে বের কর। বয়সে একটু বড় বলে দাদাগিরি করে খালি। মাত্রার আমলের চিন্তাভাবনা নিয়ে বসে আছে যত সব। একটা দুধের বাচ্চার গায়ে শালা অ্যাসিড মেরেছে, আর এই মুরব্বি পড়ে আছে আইন আদালত নিয়ে। দাদা, আপনি গাড়ি থেকে বের হন। আপনার ঝাঁজ নিয়ে বলল অনুরাগ। বন্ধুদের কথাবার্তা শুনে শুধু একটা দীর্ঘশ্বাসে ফেলল গোপনে। সাইবার সঙ্গে একই ক্লাসে পড়লেও সে তাদের বয়সী নয়, ৩ বছরের ব্যবধান আছে। এর কারণ দেরিতে স্কুলে ভর্তি। ক্লাস 4-এ একটু খারাপ রেজাল্ট করার কারণে তার বাবা আবার আরেক বছর সেখানে রেখে দিয়েছিল। পরে ১ বছর টাইফয়েড স্কুল মুডে হওয়ায় এমনটা হয়েছে। বয়সের ফারাক থাকলেও কোনোদিন বন্ধুদের মাঝে সেসব নিয়ে ভাবনা চিন্তা হয়নি। হ্যাঁ, টিপ্পনী অবশ্যই কাটা হয় দলের গুরুজন বলে। সে চেষ্টা করে এই ছন্ন ছাড়া বাউন্ডারি দলটাকে একসাথে বেঁধে রাখতে। গাড়ি চলছে অত্যন্ত দ্রুতগতিতে। পেছনের সবাই হাঁকডাক করে কথাবার্তা বললেও আলোচনার একদমই অংশ নিচ্ছে না সাইবান স্বয়ং। এক মনে ড্রাইভ করছে, দৃষ্টিরুক্ষ, যেন মরুভূমিতে উত্তপ্ত রোদে তার বুড়োজোড়া কুঁচকে গেছে। ঠোঁটে ঝুলছে একটা সিগারেট। বন বন করে ঘোরাচ্ছে স্টিয়ারিং। আশেপাশে গাড়ির পরোয়া করছে না। ক্ষণে ক্ষণে তার অসাবধানতার কারণে অন্যান্য বাস ট্রাক থেকে লোকজন চিৎকার করে গালমন্দ করছে। ওসবের প্রতি দেওয়ার মতো কোনো মন তার আজ নেই। প্রত্যেকে টকবক করে ফুটছে প্রতিশোধের বাসনায়। মানুষ হয়তো তারা আলাদা, তবে অনুভূতি এক। একজনের অপমান মানে সবার অপমান। সেখানে আজ সাইবানের পরিবারের সঙ্গে যা হলো তাতে শুধুমাত্র একটা আদেশের জন্যই ফুঁসছিল সকলে। সাইবান সে আদেশটা দিতে যা দেরি করেছে, কারো ছুটে আসতে এক মুহূর্ত দেরি হয়নি। ঠিক কতক্ষণ সময় লেগেছে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে কেউ বলতে পারবে না। প্রত্যেকে একটা ঘোরের মধ্যে ছিল। শরীরে ফুটতে থাকা শক্তিটুকু বিস্ফোরণ হওয়ায় বাকি আছে শুধু। টায়ারের কর্কশ আর্তনাদ তুলে গাড়িটা কোনোমতে থামালো। ড্রাইভিং সিটের দরজা খুলে বাইরে লাফিয়ে নামলো সাইবান। সামনে একতলার একটা পুরাতন বাড়ি। সরকারি রাস্তায় তৈরি নামে গত বছর এই বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছিল। রাস্তা করা হয়নি, হয়েছে ভোগদখল। এই বাড়িটা এখন শয়তানদের আস্তাখানা। বাড়ি করলেও বাড়ি ভুল হবে। চারপাশে দেয়াল ধ্বংসাবশেষের ন্যায় স্তূপ হয়ে দাঁড়িয়ে আছে। বাকি সবাই গাড়ি থেকে নামতে না নামতেই সাইমা সোজারো চোখ তুলেও তাকালো সামনে। রাত অনেক হয়েছে, একটা দুটো কম না। শুনশান নীরবতা ভাঙাচোরা। বাড়ির ঠিক পেছনে একটা ময়লা টোপা। সেখান থেকে ঝিঝি পোকার গান ভেসে আসছে। কোনো বাতি জ্বলছে না কোথাও, শুধু রাস্তার রাতের অন্ধকারের আবছা ছাওয়া। আলো ভুতুড়ে চারিদিকে আচ্ছন্ন করে রেখেছে যেন।
আমি বলছিলাম কি সাইবার মাথাটা ঠান্ডা করে অনুরাগ শেষ একবার বন্ধুর কাঁধে হাত রেখে বসাতে চাইছিল কিন্তু সাইফান তার বুকে হাত ঠেলে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাকালো না অব্দি। শেষ হয়ে যাওয়া সিগারেটটা ফেলে আরেকটা নতুন সিগারেট ধরিয়ে ঠোঁটে পড়ল। তার হাতে কোনো অস্ত্র নেই, খালি দু হাত। ওই অবস্থায় বাড়ির বাউন্ডারির ভেতর পা রাখলো সাইফান। নিঃশব্দে অনুসন্ধান করলো অনুরাগ, নীরব এবং আফনান। হাতে হকি স্টিক বনবন করে ঘোরাতে ঘোরাতে চারপাশে দেখলো আফনান। অপরদিকে নীরব পর্দার স্ট্যান্ড করে মোটা লোহার রড খুলে নিল। যদিও এই কাজে সায় নেই, তবু অনুরাগ নেহাতেই খালি হাতে আসতে পারেনি। তার প্যান্টের পকেটে হাফ একটি নাইট, যেটা খুব বেশি প্রয়োজন হয় না, ব্যবহার করতে চাইছিল না, তবু করতে হবে। এগোচ্ছে সাইফান, তার চলনে শিকারির ছাপ। পা দুটো বাঘের ঠাপার মতন মাটিতে লাগছে ঠিকই, অথচ শব্দ হচ্ছে না। চোখ জোড়া অশরীরী টাইপ, সংকেতের মতো জলজল করছে। বাড়ির ভেতর থেকে মানুষের কোনো সারা শব্দ আসছে না। আপনার ফিসফিস করে শুধালো, কুত্তাগুলো এখানেই আছে, পালিয়ে জানি তো আবার? সাইফান তেজু হাসল। পালিয়ে আবার যাবে কোথায়? পাতালে? না, পুরুষটাকে খুঁজতে আমার পাতালে ফুটতে হবে না তো। পাতাল স্বয়ং নিজেই হ্যান্ডওভার করে দেবে ওকে, ঠেলে পাঠাবে উপরে। টার্গেট কি? মাথা ফাটাবো নাকি থোথা? নীরবতা ভাঙল সে। নীরব জিজ্ঞেস করলো। এই প্রশ্নের উত্তরে সাইফান দিল না, বরং এগিয়ে গেল সামনে, একেবারে বাড়ির বারান্দার কাছে। কোনো সাবধানতা নেই তার মাঝে। যেকোনো মুহূর্তে ভেতরে লুকিয়ে থাকা যেকোনো জীব তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে, এই বোধটুকু অভাব তার অবয়বে। সিগারেটে লম্বা একটা শুকটান দিয়ে তামাটে ধোঁয়া বাতাসে উড়িয়ে নিজের পরনের জ্যাকেট খুলতে লাগলো সাইফান। ঠোঁটের একপাশে সিগারেট রেখে কিভাবে যেন ভারসাম্য রেখে ঠোঁট নাড়িয়ে সে অদ্ভুতভাবে কণ্ঠে বলল, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ এ মনস্টার। পেছনে অনুরাগের সকলে থমকে গেল। ভূতের মুভিতে যেমন করুণ সুর শোনানো হয়, ভয় দেখানোর জন্য সাইবারের কণ্ঠটা একদম তেমন শোনালো। ফিসফিস, কাত্তায়ন, বিষণ্ণতা, বিনোদিত সবকিছু কেমন অশরীরীর মিশ্রণ। সঙ্গে তার চলার বিপরীতা ভঙ্গি। অনুরাগ না চাইতেও একটা ঢোক গেল। রাতের হালকা এমন আলোতে সাইবানের লম্বাটে সুঠাম শরীরটা প্রতিফলিত হয়ে এক ভৌতিক অবয়ব সৃষ্টি করছে। আপনারা নীরবতা হঠাৎই ভেঙে দিল। নীরব হঠাৎ করে অনুরাগের গা ঘেঁষে এসে দাঁড়ালো। কেন তারা কেউ এই মুহূর্তে প্রাণের বন্ধুকে ভয় পাচ্ছে বলতে পারবে না কেউই। সাইবান জ্যাকেট খুলে নিতে ভেতরে ট্যাঙ্ক স্টপ বেরিয়ে এলো। তার শক্তিশালী গড়ের বাহন স্পষ্ট হলো। সুঠাম বিস্তৃত পিঠের সাথে কাপড় লেপটে থাকায় বেশি গাবথনি স্পষ্ট বোঝা যাচ্ছে। নয়নচরণের সঙ্গে আইপেসটি ফুলে উঠছে। জ্যাকেটে নিজের কোমরে বাঁধল সাইবান। তার অশরীরী সঙ্গীত থেমে গেল। শীষ বাজাতে বাজাতে এগিয়ে উঠল সে। আপ অ্যাভোর্ড দ্য ওয়ার্ড সো হাই, আই উইল চেঞ্জ ইউ আনটিল ইউ ডাই। সাইবান গলার স্বর অত্যন্ত কর্কশ উঠল। নিঃশ্বাসে গড়গড় গর্জন। পা কাঁপল আফনানের। একপাশ থেকে অনুরাগ বাহু আঁকড়ে ধরে ফিসফিস করলো, ওর উপর জিনাসর করছে নাকি? ভাই, ও যদি উল্টো ঘুরে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমরা কেন যেন মনে হচ্ছে সেটাই করবে। নীরব বলতে অনুরাগ একই সঙ্গে বিরক্ত অনুভব করল এবং অস্ফুট স্বরে অনুভূতি স্বরে বলল, হে রাম। অস্ফুট স্বরে সে বিড়বিড় করল। সাইমন দাঁড়িয়ে আছে। বাড়ির ভাঙা দেয়ালে টপকে ইতিমধ্যে ভেতরে ঢুকে গিয়েছে সে। 5 মিনিটের মতো সবকিছুই কেমন থমথমে হয়ে রইল, অতঃপর পিনপত নীরবতা। সাইবানের সে অশরীর সঙ্গীত আর শীষ দুটোই নাই হয়ে গেল। অনুরাগ ঘাড় ঘেঁষে দাঁড়ালো। যাবতীয় ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, ব্যাপারটা কি রে? হঠাৎ এমন পিনপত নীরবতা কেন? সর দেখি। অনুরাগ দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, এগিয়ে গেল। তারাও পিছু নিল দ্রুতই। সকলে দেয়াল টপকে ভেতরে ঢুকতেই প্রথমে বিকট একটা গন্ধ নাকে এলো। একটা মৃদু আলো জ্বলছে সাইবান ফোনের ফ্ল্যাশে। সবাই নাকে হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকালো। সাইবান মাঝে সাঝে বরাবর উবু হয়ে কি যেন দেখছে। নীরবতা পালন করতে পারল না কেউই। বলে উঠল, উফ কি গন্ধ! কি মরছে? মানুষ। সাইবান অতি শান্ত ভৌতিক উত্তরে লাফিয়ে উঠল আফনান। বেচারা এক লাফে নীরবের কোলে উঠে পড়ল। অনুরাগ আহাম্মকের মতন হাঁ করে কেবল তাকিয়ে রইল ক্ষণকাল। তবে সাইবানকে দেখে মনে হচ্ছে সে মজা করছে। মাথা কাত করে বন্ধুদের দিকে তাকালো। জলজল চোখে বলল, সাবধানে পা ফেল, রক্ত পড়ে আছে। অনুরাগ নিজের দিকে তাকালো তৎক্ষণাৎ। আবছায় আলো, আধারিত চোখ সরে এলো তার। পায়ের নিচে থমকে আছে জেলির মতো রক্তের কিছু। এবার সে বুঝছে
সাইবান মোটেও মজা করছে না। অন্ধকার অবশ্য কালো দেখাচ্ছে সবকিছু। চট করে পিছিয়ে গেল অনুরাগ। এসব কি? কাঁপা কাঁপা গলায় বলল সে। হুস, যেখানে আছিস ওখানে দাঁড়িয়ে থাক। খবরদার এক পাও আগাবি না। ফিসফিস করে উঠে দাঁড়ালো সাইবান। ফোনের ফ্ল্যাশলাইটটা ছাদ থেকে ঘুরিয়ে আনলো। তখনই দেখা মিলল অনাকাঙ্ক্ষিত দৃশ্যের। বাড়ির ওপর পাশে ভাঙা দেয়ালের কাছে একটা পুরাতন চৌকির উপর তাস ছড়ানো। সেই চৌকির নিচে বস্তার মতন কি যেন একটা পড়ে আছে। ভালো মতন তাকালে বোঝা গেল কোনো বস্তা নয়, মানুষের লাশ উপর হয়ে পড়ে আছে। সেটার মাথার দিক থেকে রক্তঝরা বয়ে গিয়ে অনুরাগের পায়ের কাছে অব্দি পৌঁছেছে। এখন জমে থাকতে হতে থাকে। গা গুলি উঠল সবার, শরীর যেন কাঁটা দিয়ে উঠল। মুখ চেপে বমি আটকাল অনুরাগ। নীরবে আর আফনান একে অপরের জামাটা ধরল। অনুরাগ সামনের মান ইজ্জত চলে গেল। জায়গায় বিধাতে ছুটে পালাতে লাগলো সে। একমাত্র সাইবান ছুটাম দিয়েটা তাকে আটকালো। বোটটা গন্ধটা আটকানোর জন্য পকেট থেকে একটা রুমাল বের করে দিল। কি হয়েছে এখানে? অনুরাগ ফিসফিসে উচ্চারণ করলো, যেন তার কণ্ঠস্বর জোরালো হয়ে মৃতদের বিষাক্ততায় ভরে উঠেছে। সাইবান প্রথমত জবাব না দিলেও ফ্ল্যাশ লাইটটা ঘুরিয়ে অন্য পাশে দেখলো একটা নয়, বরং দুটো লাশ। এক একটা দেয়ালের কোনায় কোনায়। মাথাটা বুঝি অর্ধেক মাটিতেই পুঁতে দেওয়া হয়েছে। দৃশ্যটা বীভৎস হওয়ায় সে দ্রুত ফ্ল্যাশ সরিয়ে ফেলল। বন্ধুদের দেখার সুযোগ দিল না। অবশেষে সে উত্তর দিল, কি হয়েছে জানি না, তবে যা হয়েছে আমার আসার আগেই হয়ে গেছে। সাইবান কথাটা শেষ করতে বাইরে থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ ভেসে এলো। তাদের গাড়ি পার্ক করে রাখা। সেক্ষেত্রে সেটা নয়, ভিন্ন কোনো গাড়ি। মুহূর্তে সতর্ক হয়ে পড়ল প্রত্যেকে। আফরানকে দেখল। ভাই, এই ভাই, পুলিশ নাকি? আমরা তো কিছুই করলাম না। এখন যদি বিনা দোষে জেল খাটি। বাইরে গাড়িটা ব্রেক কষে থামলো। দরজা খোলা, ধূপধাপ আওয়াজ, পদশব্দ, তারপরে এক অতি পরিচিত মেয়েলি কণ্ঠস্বর এবং তেজি আতঙ্কিত ভরা, আলাদিন। একদিনের জন্য থেমে গেল সাইবান। মনে হলো বুঝি তার জগৎ থমকে গিয়েছে। হৃদযন্ত্রটা অস্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে। পায়ের শব্দটা এগিয়ে আসছে কাছে। বাড়ির বারান্দার ভেতর উঠে পড়েছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না সাইবান। ওই অবস্থায় লাফিয়ে সবকিছু টপকে ঠিক প্রবেশ মুখের কাছে এসে পড়ল। বাইরে থেকেও ফ্ল্যাশের আলো আসছে। সেই ফ্ল্যাশের আলো পরিষ্কার হলো ইরামের মুখটা। হন্তদন্ত হয়ে ছুটে এসেছে বোঝা যাচ্ছে। অসহ্য একটা কামিজ পরেছে। ওড়নার কাঁধের উপর ঝুলছে। চুলগুলো টাইট করে খোঁপা বাঁধা। ইরাম একা নয়, তার পেছনে ইহানের অবয়ব স্পষ্ট। বোনকে এখানে নিয়ে এসেছে সেই। বুঝতে রকেটের সাহায্যের প্রয়োজন হলো না আর। সাইবান ভয়ানক রাগ উঠল। হাতের মুঠো শক্ত করে ধরল। ব্রুজরা তীব্র সংকুচিত হলো। ইরাম ভেতরে ঢুকতে খানিকটা অ্যাগ্রেসিভ হয়ে উঠল। তোমাকে মানা করেছিলাম না? আমার কথা কেন শুনতে চাও না তুমি? বিপদে ঝাঁপাতে এত শখ কেন তোমার? খবরদার বলছি, যদি আর একবারও আ নিজের বকুনি সম্পূর্ণ করতে পারল না ইরাম। নাকে বোটকা একটা গন্ধ ভেসে এলো তার। ভেতরে ঠিকঠাক ঢুকতে পারল না। তা দেখে জমাট বাঁধা রক্তের উপর পা দেওয়ার আগে হুট করে একটি বলিষ্ঠ ভাব উপর পড়ল সে। কি হলো বুঝতে পারল না। স্লিপ খেতে যাচ্ছিল তো। শুধু অনুভব করলো তার পা জোড়া শূন্যে ভাসছে। তারপরে তাকে উপর করে সরাসরি নিচে কাঁধে তুলে নিল সাইবান। ইরাম ঝুলে পড়ল। তার পা এবং হাত জোড়া অসহায়তার মতো দুলতে লাগলো। ছটফট করছে সে। সাইবান পিঠে কিলঘুষি মারছে। এ ছেলে নিচে নামাও। কি আশ্চর্য! নিচে নামাও আমাকে এক্ষুনি। সাইবান ইরামকে ভালো মতো নিজের কাঁধে চেপে ধরে অন্য হাতে ফ্ল্যাশলাইট ধরে গর্জন তুলল, আউট রাইট নাও। সে নিজেকে সবার আগে ভেতর থেকে লম্বা পা ফেলে বাইরে বেরিয়ে এলো। ইরাম এক মুহূর্তের জন্য নিচে নামলো না। সাবধানে রক্ত টপকে বেশ শেষমেশ নিচে চলে এলো। ইরাম তখনও তার ঘাড় চেপে ধরে প্রতিবাদ করছে। কি অসভ্য ছেলে, আমার কথা কানে যায় না? নামাও। সভ্যতাও তো ছিটে ফোটাও নেই, এখন লজ্জা শরমও নেই। আলাদিন, আমি হাঁটতে জানি, নামাও আমাকে। সাবান হুট করে নিজেকে অন্য হাতটা তুলে ইরামের কোমর বরাবর আলতো একটা চাপড় দিল। কাঁধায় পা রাখতে হবে না। দরকার হলে এই পা আমার বুকে রাখুন, তবু আমার কাঁধে লক্ষ্মী টিপে থাকুন। এই কার্যরা নিজের দুনিয়ার ভার বহন করতে জানে। সাইমনের কথায় ইরামের গাল লাল হয়ে উঠল। এত জরুরি মুহূর্তেও সে কেমন সিঁধিয়ে গেল সাইমনের স্পর্শ পেয়ে। পেছনে পেছনে তৎক্ষণাৎ অনুরাগ, নীরব, আফনান আর ইহানও বেরিয়ে এলো। প্রত্যেকের মুখ বিস্ময় রকমের থমথমে। ইরাম কোনোভাবে ইহানকে রেখে গাড়িতে এসেছিল ড্রাইভারের কাছে, আর ইহানকে নিয়ে সাইফানকে থামাতে এসেছিল। সাইফান ইরামকে নামালো। যতক্ষণ না গাড়ির কাছে পৌঁছালো, দরজা খুলে ভেতরে প্যালেসের সিট বন্টন করলো। অর্ধানীকে বসিয়ে দিল সিটে। জিজ্ঞেস করলো,
পোটলা কোথায়? কার কাছে? আম্মু আর সুগন্ধাকে ডেকে রেখে এসেছি। তুমি কি আর আমাকে একদণ্ড শান্তি দিয়েছ? এবার শান্তি করুন। সাইমন বাইরে বেরোতে নিচ্ছিল, কিন্তু ইরাম তার হাত ধরল। খামচে, এই বিষয় বদলাতে হবে। এখানেই কি করছিলে তুমি? কেউ তো নেই। আর ওই বিশ্রী গন্ধ কিসের? এখানে নাকে আসছে। ছি! কি করছিলে তুমি, সত্যি করে বলো। কিছু না করতে পারার আফসোস করছি। আলা উস! ইরামের ঠোঁটের বৃদ্ধাঙ্গুল চেপে ধরল সাইবান। বরফে পরিণত হলো রমণী। ট্যাপ ট্যাপ করে চেয়ে রইল। সাইবানের আঙুল তার ঠোঁটে দারুণভাবে স্পর্শ করল। ঠোঁট বুলিয়ে একেবারে ঠোঁটের কোণায় এসে থামল। জ্বলতে জ্বলতে লাগলো খানিকক্ষণ। কোনো অপবিত্র গন্ধের অধিকার নেই আপনার নাকে প্রবেশ করার। আপনার গ্রহণ করা সুবাসের নাম লেখা হয়েছে শুধু আমার। আন্ডারস্ট্যান্ড? আরেক দফায় অন্ধ্যাকিনী বাকরুদ্ধ করে দিয়ে সাইবান আলতো করে তার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। রিল্যাক্স মাই প্রিসিয়াস, আই এম রাইট হিয়ার উইথ ইউ, ফিসফিস করে বলল সে। অতঃপর গাড়ি থেকে মুখ বের করে বাইরে দাঁড়ালো। সকলকে দেখলো, তার দৃষ্টি মিলিত হলো অনুরাগ সঙ্গে। গভীর গলায় সে আদেশ ছিল, পুলিশকে কল কর। আজকে সকালে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে ইজানকে। অবশেষে ইরামের বিস্তর চিন্তার একটু হলেও অবসান ঘটল। গাড়ি চলছে মৃদু গতিতে। পেছনের প্যাসেঞ্জার সিটে ইরাম, তার পাশে বসেছে সাইবান। ইজানের মায়ের বুকে লেপ্টে আছে, ঘুমাচ্ছে না। ডাকর ডাকর চোখ মেলে চারপাশ দেখছে। মুন্সিবাড়ির রাস্তা গেটে সাইবানদের বাড়ির সামনে এসে থামলো গাড়ি। ব্যাগপত্র নিয়ে প্রথমে বেরোলো সাইবান, অতঃপর তাকে অনুসরণ করলো ইরাম। ছেলেকে কাঁধে শুইয়ে গাড়ির দরজা আটকে গিয়ে ঘুরতে একটি দৃশ্য তার নজরে কেড়ে নিল। রাস্তার ওপাশে রাহাত দাঁড়িয়ে আছে, পুরো দস্তুরে তৈরি, বোঝা যাচ্ছে অফিসের জন্য বেরোচ্ছে। তার পেছনে বিদায় জানাচ্ছে মিথিলা। উভয়ই ইরামের দিকে তাকিয়ে আছে। রমণী এক পলক ভাই এবং ভাই স্ত্রীকে দেখল, পরক্ষণে উল্টো ঘুরে সাইবানের দিকে ঈশানকে এগিয়ে দিল। ধরো তো। সাইবার নিঃশব্দে ঈশানকে করে তুলে নিল। খানিকটা কৌতূহলী দৃষ্টিতে ইরামকে রাস্তার ওপাশে এগিয়ে যেতে দেখলেও কোনো মন্তব্য করলো না। ইরাম রাহাতের কাছে গিয়ে দাঁড়ালো। ভাই দৃষ্টি ফিরিয়ে নিল। মিথিলা বলে উঠল, বাবু কেমন আছে এখন? ইরাম মৃদু হাসলো। আমি এখানে না দাঁড়ালে এই প্রশ্নটাও কি করতে মিথিলা? মিথিলা থমকে গেল, তবে পাল্টা কোনো উত্তর করল না। রাহাত মুখ তুলে ইরামের দিকে চেয়ে বলে উঠল, কি করতে চাইছো আপু? কিছু বলতে চাইছি না। দেখতে এলাম এই বাড়িতে কেউ মরে টরে গেলে নাকি আবার। তাছাড়া কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। ৩ দিন ৩ রাত হাসপাতালে একটা মানুষ বাচ্চা ছটফটানি দেখছে, অথচ মামামামি হয়েও ১ সেকেন্ডে তাকে দেখতে যাওয়ার মতন সুযোগই হলো না তাদের। কোনো বড় দুর্ঘটনা না ঘটলে তো এমন হওয়ার ঘটনা। রাহাত দাঁতে দাঁত পিষল। আপু, ইজানের সঙ্গে যা হয়েছে তার জন্য আমরাও দুঃখিত। ইরামের ঠোঁটে হাসিটা একটু বিস্তৃত হলো। কোনো প্রফুল্লতা নয়, অদ্ভুত এক পরিপ্রেক্ষিত বিচ্ছিরি বিষণ্ণতার হাসি। একটা সময় ছিল রাহাত, যখন তোর জ্বর হলে সারা রাত তোর মাথার কাছে বসে মাথা জলপটে দিতাম। তুই বজ্রপাতে ভয় পেতিস। ঝড় হলেই বালিশ নিয়ে আমার রুমে চলে বসতিস। বলতিস, আপু আজকে আমি তোমার সাথে ঘুমাবো। তোকে ভাই কম, নিজের সন্তানের মতো দেখেছি আমি বেশি। অথচ তুই আমার সন্তানের মান রাখতে পারলি না। এতই বড় মানুষ হয়ে গেলি আজকাল। আর হাতের মুখটা থমকে গেল। দৃষ্টি ফিরিয়ে নিল সে, খানিকটা অপরাধীর ভঙ্গিতে। মিথিলা খানিকটা কর্কশ গলায় বলল, আপু, আপনার তো আমাদের কোনো প্রয়োজন নেই এখন আর। বড় ঘরের বউ হয়েছেন, টাকা পয়সা তো কমতি নেই আপনার। ডাক্তার, শাশুড়ি, ব্যবসায়ী, শ্বশুর, স্বামী যেমনই হোক না কেন, আপনার আর কি লাগে? মিথিলার কথায় স্পষ্ট তাচ্ছিল্য প্রকাশ পেলেন। ইরাম ভ্রু কুঁচকাল। স্বামী যেমনই হোক মানে? আপু, রাহাত কিছু বলতে যাচ্ছিল, তবে ইরাম হাত তুলে ভাইকে থামিয়ে দিল। তার নরম কোমল দৃষ্টি বদলে তীক্ষ্ণতা ভর করল। মিথিলার দিকে ধারালো চোখ ফেলল। হিয়ালি করে কথা বলা পছন্দ করি না আমি। সাহস থাকলে সরাসরি বলো। বলার কি আছে আপু? সবাই তো জানে। শুধু বড়লোক হলেই হয় না, ট্যালেন্ট, পড়াশোনার রুচি, সুশীলতা থাকতে হয় নাকি? কাহিনী একটু হলেও আমাদের কানে আসে। এলাকার বাইরে তো থাকি না। এমনি এমনি আমার উপর ঝাঁপিয়ে পড়তে আসেনি কেউ। এমনিতেই দুধের শিশুটার উপর দিয়ে ঝড় গিয়েছে। কোনো বেয়াদবি করেনি আপনার খালাতো ভাই। শেষ দুটো শব্দে আলাদা একটা জোর দিল মিথিলা। রাহাত খপ করে স্ত্রীর হাতটা ধরে নিল। ইশারা করলেও সে বেপরোয়া। এলাকার মাস্তান কি না, কোথায় কোথায় কি কি করে বেড়ায় দেখুন গিয়ে। ঠিক বলেছ, কোথায় কোথায় কি কি করে বেড়ায় দেখার বিষয়। শুধু স্ট্যান্ডার্ডের বাহারায় কোনোদিন ঘাট তুলে বোনের বোঝাটা সামলাতে পারল না। মানুষের বিপদ দেখে মুখ ফিরিয়ে হেঁটে যাওয়ার বদলে সেখানে ঝাঁপিয়ে পড়াটাই ওর একটা রুচি শিক্ষা। এসবই তো করে বেড়ায় সারাদিনও।
তির্যক হাসি ফুটে উঠল ইরামের ঠোঁটে। মিথিলা এবং রাহাত উভয় জমে গেল। ইরাম কয়েক পা এগোলো, দাঁড়ালো একেবারে মিথিলার মুখোমুখি। মিথিলা চেয়ে সে ইঞ্চি কয়েক লম্বা। ঝুঁকে রমণীর বিভ্রান্ত মুখমণ্ডলের পানে চেয়ে বলল ইরাম, ট্যালেন্ট, পড়াশোনার রুচি, সুশীলতা, নিশ্চয়তা তো তোমার পাশে দাঁড়িয়ে আছে। দ্য ওভার পারফেক্ট জীবন সঙ্গী। কি মনে হয় মিথিলা, তোমার ছেলে তোমার স্বামীর মতো হলে সইতে পারবে? জমে গেল মিথিলা। একটু টু শব্দ বের করতে পারল না সে। যদি পারফেক্ট রুচিশীল জীবনসঙ্গী বলতে তোমার স্বামীর মতো বোঝায়, তাহলে আমার এলাকার মাস্তানি সই। আরেকটা কথা ঠিকই বলেছো তুমি, মানুষের মনকে বিষিয়ে তুলতে হলেও ট্যালেন্ট লাগে। সেক্ষেত্রে আমার আলাদিন পুরোই ট্যালেন্টলেস। পিছে দাঁড়ালো এরাম। শেষে এবার ভাই আর ভাইয়ের স্ত্রীর দিকে তাকালো। হতবাক হয়ে চেয়ে রইল দুজন। বাই দ্য ওয়ে, আমার প্রপার্টির কাগজ কত রাহাত? 2 মাস তো প্রায় হয়েই এলো। জলদি করো, না হলে মামলা মোকদ্দমা চলাকালীন হিমশিম খেতে হবে। ভালোভাবেই জানো নিশ্চয়। মুচকি এসে উল্টো করে রাস্তা পেরিয়ে অপর পাশে চলে গেল ইরাম। পেছনে ফিরে আর দেখল না। সাইবান কোলাহল গেটের কাছে ইজানকে নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। সে আসলেই বাঁকা হেসে সাইবান বলে উঠল, আপনার হাসিটা পুরো সে সিরিয়াস, দেখতে ভালোই লাগে, কূটনীতির বেটের মতো। ব্যাপার কি, আপনি কবে থেকে অন্যের জীবনে ভিলেনগিরি করতে শুরু করলেন? তুমি গুরু, তোমার কাছ থেকে তো শিখেছি। পাল্টা জবাব দিয়ে ইরাম লম্বা পা ফেলে বাড়ির দিকে গেল। খিলখিল করে হেসে ছেলেকে কাঁধের উপর টেনে তুলল সাইবান। সাকরাশে অনুসরণ করলো স্ত্রীকে। গভীর রাত। সাইবার এখনো দুই চোখের পাতা এক করতে পারেনি। সোফায় শুয়ে বারবার এদিক সেদিক করছে। সেই রাতের চিত্রটা সে বলতে পারছে না। পুলিশকে বিষয়টা সম্পর্কে জানানো হয়েছে। প্রাথমিক ইনভেস্টিগেশন ধরা পড়েছে দুটো লাশের একটাই বখতিয়ারের না। ইরাম আর ইজানের ওপর হওয়া হামলার বিরুদ্ধেও থানায় মামলা দায়ের করেছে সাইবান। সেই ভিত্তিতে খুঁজতে গেলে জানা যায় বখতিয়ার পলাতক। সে কোথায় আছে কেউ জানে না। সম্পূর্ণ কেসটা কেমন যেন ঘোলাটে। এই দুজন চেলাকে তবে কে খুন করেছে? সাইবান পৌঁছানোর অনেক আগেই ঘটেছে এই ঘটনা। তাই তো আমার দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। ব্যাপারটা ভীষণ ধোঁয়াশা, যার কুল কিনারা আপাতত সে পাচ্ছে না। তবে সাইবান একটুতে ঠিকই বুঝতে পারছে ভবিষ্যতে তাকে অনেক বড় সাবধানতা দিয়ে চলতে হবে। ভাবনার বিভোর সাইবান সোফায় পাশ দিয়ে শোয়ার চেষ্টা করলো। রুমের ভেতর অত্যন্ত মৃদু একটা টেলিবাল্ব জ্বলছে। পুরোপুরি অন্ধকার। ভালোবাসলো ইরাম হালকা আলো স্বাচ্ছন্দ্য বোধ করে। আর সাইবান বিছানায় ঘুমিয়েছে। যতই ইরাম তার সঙ্গে মোটামুটি স্বাভাবিক আচরণ করছে, তবে ভেতরে ভেতরে চাপা ক্ষোভ আছে তা স্পষ্ট। সেও আর সাইবানকে জোর করেনি। বিছানায় শুধু ইরাম আর ইজান ঘুমিয়েছে। অন্য সময় সাইবান চোখ আইমাস্ক পরে তারপর ঘুমায়, কানে তুলো গুজে। কারণ প্রায় রাতে অনেকবার কেঁদে উঠে ইজান। সাইবান ঘুম গভীর, তাই কানে তুলা গুজে ঘুমানোর পদ্ধতি আবিষ্কার পর থেকে সে টের পায়নি কখন বাজ উঠেছে, কখন কখন ইরাম নিদ্রাহীন সামলেছে, সবকিছু সামলে নিয়েছে একা একা। তবে আসাতে সে আইমাস্ক তুলো কিছু ব্যবহার করছে না। চোখ বুজে ঘুমানোর ভন্তরে শুয়েছিল বিছানায়। টের পেল ইতিমধ্যেই 3বার উঠেছে ছেলে। ইরামও ভীষণ ক্লান্ত তার শরীর। হাসপাতালে 3 রাত জেগেছে মেয়েটা। 2 ঘন্টা জন্য হলেও চোখের বাতাসে বন্ধ করতে পেরেছে কিনা সন্দেহ। ঘুমের ক্লান্তি ভাব আর মলিনতা দেখেই বোঝা যায়। অথচ অতিরিক্ত একটা টু শব্দ অব্দি করেনি ইরাম। যতবার ইজান কেঁদেছে ততবারই হয় ছেলেকে কোলে নিয়ে বারান্দায় হেঁটেছে, কখনো বা নার্সিং বেস্টে বসে থেকেছে, আবার কখনো গুনগুন করে ঘুম পাড়ানি গান শুনিয়েছে। কি নিদারুণ ধৈর্য একটা মেয়ের! সাইবান শুধু চোখে দেখেছে আর কানে শুনেছে, তাতে তার ভীষণ বিরক্ত লাগছে। অথচ ইরাম দিনের পর দিন, রাতের পর রাত একই রুটিনে অভ্যস্ত। এখন তো তারও সাইবানের চোখের সামনে দেখতে হচ্ছে। তাহলে যে মেয়ে 3 মাস ইরাম একা একা দেখেছে, সেই দিনগুলো কিভাবে অতিবাহিত করেছে নারী? নারী ও পুরুষের ক্ষমতা কত পার্থক্য! একজন বাবা কিংবা একজন মায়ের দায়িত্ব কত ব্যাপক ধরনের পার্থক্যতা বহন করে। এই বিষয়গুলো ইরামের জীবনে না আসলে সাইবান হয়তোবা কখনো অনুভব করতে পারত না। কতক্ষণ ভাবনা জগতে ডুবেছিল সাইবানের হিসাব নেই। দীর্ঘ নিদ্রা ঘুম কাটিয়ে রাত্রির পর অবশেষে চোখ দুটো প্রায় বুজে আসছে। ঠিক এমন সময় মৃদু কন্দ্রনাদ আওয়াজে চোখের পাতা খুলে গেল সাইবানের। অজান্তেই মাথা তুলে তাকালো সে বিছানার দিকে। মাঝখান বরাবর ইরাম শুয়ে আছে। তার এক পাশে ইজান আরেক দফায় জেগে উঠেছে। ছোট ছোট হাত পা ছুড়ছে। ব্যান্ডেজ করা হাতটা দুলছে চারিদিকে। চোখ মুখ কুচকে কুচকে বড় বড় চিৎকারের প্রস্তুতি নিচ্ছে। ইরাম এখনো টের পায়নি ঘুমিয়ে আছে। ঘুমটা সে আর ভাঙতে চাইছে না। মুখটা দেখে বোঝা যাচ্ছে ঠিক কতখানি ক্লান্ত সে জর্জরিত।
সাইবার অনেকক্ষণ বসেছিল। তারপর কয়েক সেকেন্ডে দ্বিধাহীন হয়ে রইল। তারপর কিছু বুঝে ওঠার আগেই অন্তর্ধারণায় সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ঠিক যে মুহূর্তে ইজান চিৎকার করে কান্না শুরু করবে, সেই মুহূর্তে সাইফান বিছানার কাছে গিয়ে সপাট করে ছেলেকে কোলে তুলে নিল। লম্বা পা ফেলে ইরামের কাছ থেকে দূরে চলে এলো। পড়লাম, তোর সারাদিনের বিরতি নেই। আম্মু ঘুমালে বাঁশি বাজাতে মন চায় না। সাইফান আলতো কথায় কানা থেকে বিরতি রইল ইজান। টাকর টাকর চোখ মিলে ফ্যালফ্যাল করে চেয়ে রইল পিতার দিকে। একবার শান্তিতে ঘুমানো ইরামকে দেখে শেষমেশ রুমের কোনার টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো সাইফান। অতি সাবধানে ইজানকে দেখলো সে। সেখানে রেখে দিল এবং বলল, দেখি দেখি ঠাকুমতো কয় কেজি করেছিস? ইজানের ডায়পার ভেজে গেছে। সাবান কয়েক মুঠো দ্বিধা করলো। শেষমেশ একটা দীর্ঘশ্বাস ফেলে টেনে শুকনো কাপড়ের বাক্স থেকে ক্লিন করে তুলল। নিজেকে নাকে লাগিয়ে নিল সেটি ক্লিপ। বন্ধ করে ফেলল নাকটা। মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস টেনে অবশেষে ডায়পারে হাত দিল সে। ছটফট করে উঠছে ইজান। এদিকে সাবান জানে না ডায়পার কিভাবে বদলাতে হয়। থমকে গেল সে। মাথা কাত করে তাকালো পেছনে। ইরামকে ডেকে তুলবে? ধুর, তাহলে এত কাহিনীর প্রয়োজন কি ছিল? ডায়াপারের প্যাকেট তুলে ইলিস্ট্রেশন পড়ল সে। আরো কিছুটা বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝলো না। শেষমেশে নিজের ফোন তুলে নিল। হাউ টু চেঞ্জ বেবিস ডায়াপার সার্চ দিল ইউটিউবে। বেশ কয়েকটি ভিডিও এলো। বিজয়ী হাসি হেসে সেটা পাশে রাখলো। সাইবান নাগেশ্বরী ইজানের সঙ্গে বলতে লাগলো, দেখেছিস বাপ তোর কত চালাক মামু। সোনার কপালে জন্মেছিস তুই, বুঝেছিস? নাহলে আমার মতো একটা বাপ পাওয়া তো বিলাসিতা। ভিডিও দেখে দেখে সাইবান ধীরে ধীরে অদক্ষ হাতে পুরাতন ডাইপার খুলে নতুন ডাইপার পরে দিল ইজানকে। সম্পূর্ণ সময়টা ছটফট করতে লাগলো ইজান। বাইন মাছের মতো খালি গাল হাতে বেরিয়ে উঠল। সাইবান শেষমেশ খপ করে তার দুটো হাত মাথার উপর করে দিল। তুলে দেখতে লাগলো। পড়লাম, ছটফট করিস কর, কিন্তু মামা তোর আম্মু যদি উঠছে একদম উল্টো লটকে রাখবো। আমি তোর বাপ হতে পারি, তবে তোর আম্মুর ডিয়ার হাজবেন্ড, বুঝেছিস? বিনয়ী পা তুলে শটাং সাইবানকে থুতনিতে দিতে হামলে পড়ল ইজান। খিলখিল করে হেসে ফেলল সাইবান। তারপর ইজানকে উল্টো শুয়ে পেছনে আলতো দুলে ঝাঁপ দিল। আর মারবি? আর মারবি বাপের মুখে লাথি? প্রায় মিনিট 15 নীরব বিরতি। যুদ্ধ কাটল। অবশেষে ইজানকে ডায়পার পরাতে পারল সাইবান। নাক থেকে ক্লিপ খুলে নিজের হাত দুটোকে পরপর 5 বার স্যানিটাইজ করে দিল, পরিষ্কার করল। ড্রেসিং টেবিল থেকে হ্যান্ডস্ক্রিম তুলে হাতে মাখল। শুধু তারপরে চেঞ্জিং টেবিল থেকে ইজানকে কাঁধে তুলে নিল সে। ইরাম ফিডারের দুধ পাম্প করে রেখেছিল, সেটা আর একটা তোয়ালে কাঁধে নিয়ে বিছানার কাছে এলো সে। পরম শান্তিতে ঘুমের জগতে বিচরণ করছে তার অর্ধাঙ্গিনী। এক হাতে ইজানকে ধরে রাখে, অন্য হাতে কোলবালিশ টেনে ইরামের পাশে রাখলো সাইফান। খানিকটা সময় প্রাণ বলে দেখলো ঘুমন্ত মুখটা। কি নিষ্পাপ, কি মায়া। বুকটা তার হঠাৎই উষ্ণতায় ছেয়ে গেল। ঝুঁকে ইরামের কপালে ঠোঁট ছুঁয়ে একটা আদরে চুমু এঁকে দিল সাইফান। ফিসফিস করলো, ক্লিপ টাইম অ্যান্ড ড্রিমস অ্যাবসলিউটলি মি, মাই প্রেশিয়াস। এজেন্ট ক্রমশ জোরালো শব্দ করতে শুরু করলো, তাই সাইফান পিছিয়ে গেল। নিঃশব্দে রুমের দরজা খুলে আলতোভাবে চাপিয়ে দিল। ছেলেকে নিয়ে চলে যেতে লাগলো নিজের হলরুমে। সমস্ত বাড়ি জুড়ে রাত্রির নীরবতা। হালকা হলুদের আলোয় আবছায়িত চারিদিকে। সাইফান সোফায় বসলো ইজানকে নিয়ে। ততক্ষণে সত্যি আবার কাঁদতে শুরু করলো শিশুটি। সাইফান ছেলেকে বুকে চেপে ধরলো। এই যে বাবা এখানে, আমার ঘরে ঘুমাচ্ছে। আমার তো ঘুম দরকার, তাই এখন থেকে বাবা অন ডিউটি। দেখি 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 দুধ চাই কার? ইজানকে ধরে অন্য হাতে ফিটারটা মুখে দিতেই কান্না ভুলে চুপচুপ করে খেতে লাগলো সে। সাইবান অপলক নয়নে চেয়ে রইল। গোটা দৃশ্যটা দেখল। সামান্য দুধ খাওয়ার দৃশ্যটা এতটা মধুর হতে পারে তা জানা ছিল না। তার বুক কেসে থাকা প্রাণীটা সম্পূর্ণ তার উপরে নির্ভরশীল। বিষয়টা একই সাথে আতঙ্কের এবং তীব্র অনুভূতির। বুকের ভেতর যা অনুভব হলো তা কোনোভাবে ব্যাখ্যা করতে পারবে না সাইবান। কিছুটা বুঝতে পারছে, আবার কিছুই জানে না। তবে এতটুকু জানে, এই ছেলের নাজুক অস্তিত্বটা সে নিজের অন্তিম নিঃশ্বাস অবধি রক্ষা করে যাবে, যেমনভাবে কেড়ে নেয় পাহাড়িদের শাবকদের। এজেন্টকে দুধ খাওয়া শেষ করল সে। তবে চোখে আর ঘুমিল না। উপরস্থ তরজব্দ করে নিল হাত দুটো। কখনো সাইবানের মুখে, কখনো বুকে এলোপাথারি ভাবে মারতে লাগলো।
এদিকে ঘুম জুড়ে আসছে সাইবানের চোখের পাতায়, অথচ ছেলেকে আগলে রেখেছে সে। ঘুমাতে পারছে না। সোফা ছেড়ে কিচেনে হাঁটলো, সদর দরজা খুলে দরজা অবধি গেল। উপায়ন্তর না পেয়ে শেষমেশ নিজের পাতিল হ্যামস্টারদের খাঁচার কাছ থেকে ইজানকে ঘুরিয়ে আনতে চাইল। চেঙ্গিস খানের দৌড়ানি খেল। কিম জং হিটলার আর বারবার ওয়াচম্যানকে আঙ্গুল ফল খাওয়াতে লাগলো। সব হাতে রাত ফুরিয়ে এসেছে, ভোরের আলো ফুটল। অথচ ইজানের ঘুম হালকা হলো না। শেষমেশ সে হলঘরের সোফার কাছে মেঝেতেই বসে পড়ল সে। মাথাটা রাখলো সোফার নরম গতিতে। কাঁধে জড়িয়ে আছে ইজাম। কখনো ছেলের পিঠে আলতোভাবে চাপড় যাচ্ছে সাইবান। এবার একটু ঘুমা বাপ। ও বাপ, প্লিজ ঘুমা। না হলে স্কপচারতে এনে চোখে মেরে দেবো। একদম। পড়লা, ঘুম না আসলে আমার মতো করে চোখ বুজে বল আর শোন। ঘুমা ঘুমা, তামান্না ভাটিয়া, তামান্না ভাটিয়া। আজ কি রাত মারা হুঁশ খাবো নাকি? তামান্না ভাটিয়া, তামান্না ভাটিয়া। একটা সময় ছেলের পিঠ চাপড়াতে চাপড়াতে নিজে ঘুমিয়ে পড়ল সাইবান। তার কাঁধে মাথা ঠেকিয়ে তখনও জেগে আছে ইজান। সাইবানের শরীর শিথিল হয়ে যেতে ইজান নিজের ছোট্ট একটি হাত তুলে পিতার বুকে ঠেকিয়ে দিল। রোদের আলো চোখে এসে লাগতে আড়মোড়া ভেঙে জেগে উঠল ইরাম। তার সমস্ত শরীরে এত ফুরফুরে শেষ কবে লিখেছে সে ভুলে গেছে। বিছানায় যখন উঠে বসলো তখন তার সম্পূর্ণ খেয়ালি হলো। আরামদায়কতায় উষ্ণতা জড়ানো এক দুর্দান্ত সকাল। এত ভালো ঘুম ইজান জন্মে হওয়ার আগে কখনো হয়েছে কিনা সন্দেহ তার। বেশ দিন খোলা মেজাজে চোখ কষলে ইরাম যখন পাশে থাকলো তখনই দেখতে পেল বিছানা একদম ফাঁকা, ইজান নেই। বুকের ভিতর তৎক্ষণাৎ মোচড় দিয়ে উঠল। সমস্ত আইসটুকু এক লহমায় উপে গেল। লাফিয়ে বিছানা থেকে নামতে গিয়ে পা ফসকে মেঝেতে পড়ে গেল সে। তবে হাঁটুতে পা ব্যথাটা উপেক্ষা করলো সে। ইজান, কুচুপু কোথায় তুমি? সেদিনের ঘটনার পর থেকে ইরামের মাতৃহৃদয় আরো সতর্ক হয়ে গিয়েছে। দীর্ঘ যুক্তিতর্ক কোনো কিছুতেই ধার ধারছে না সে। ছুটে বেরিয়ে এলো রুমের বাইরে, উদ্দেশ্য বাড়ির সবাইকে ডেকে তোলা। রুমের ভেতরে ছেলেকে না পেয়ে আতঙ্কিত ইরাম যখন সিঁড়ি বেয়ে লাফিয়ে উঠতে যাবে তখনই সামনের দৃশ্য তাকে বাকরুদ্ধ করে দিল। পদক্ষেপে সিঁড়িতে গোড়াইতে থেমে গেল সে। বরফখণ্ডের মতো জমে গেল। নিরবতা বলে উঠল, কি সুন্দর দৃশ্য। বাড়ির হলরুমে আজ ভিন্ন এক শান্তির আসর বসেছে। বাড়ির সকল সদস্য চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতো। সামিয়া, সারিকা, সুগন্ধা, এমনকি আহমদ অব্দি নিশ্চুপ রইল, নিশ্চল। প্রত্যেকের চোখে দৃষ্টি সামান্য অদৃশ্য অবস্থায়। তাদের দৃষ্টি অনুসরণ করলো এবং তাকালো। চোখজোড়া মহাবিস্ময়ে প্রসারিত হয়ে উঠল তার। হলঘরের সোফায় মাথা ঠেকিয়ে বসে আছে এবং ঘুমাচ্ছে সাইবান। আর ঠিক তার বাহুর মাঝে কাঁধে মাথা রেখে পরম শান্তিতে নির্দাচ্ছন্ন ইজান। পিতা এবং পুত্রের উভয়ে আপন ঘুমের জগতে বিচরণ করছে। কোনো খেয়াল নেই আশেপাশে কি ঘটছে না ঘটছে। বাইরে স্নিগ্ধ সূর্যরশ্মি উভয় শরীরে প্রতিফলিত হয়ে এক রৌদ্রোজ্জ্বলিত আবহাওয়া সৃষ্টি করছে। পরম শান্তি, পরম নিরাপত্তা, এক নিশ্চিন্ত বেষ্টনী যেন। একে অপরের সহায়তা, দুষ্টি অস্তিত্ব। কেউই দৃষ্টি ফেরাতে পারছে না নিজেদের। আবেগের দৃশ্যটি আজ বাড়ির প্রত্যেকের মানুষকেই নিজের স্থানে থামিয়ে দিয়েছে, উষ্ণতা ছেড়ে ফেলেছে তাদের হৃদয়ান্তে। ইরহাম ধীর পায়ে নিচে নেমে এলো, খানিকটা সম্মোহিত কণ্ঠে বলল, আমি ওদের ডেকে দিচ্ছি। তৎক্ষণাৎ প্রতিবাদ জানালো সামিয়া, না, আমার ছেলে আর তার ছেলে ঘুমাচ্ছে, খবরটাকে বিরক্ত করবে না। সকলে অবাক হয়ে গেল যেন। সামিয়ার প্রশস্ত হাসি নিয়ে দৃশ্য দেখছে। হাতের মোবাইল ফোনে বেশ কয়েকটা ছবি তুলে নিল তিনি। অতঃপর জানালো, আজকে সবাই নাস্তা কিচেনে করবো, কেমন? ওকে। কেউ দ্বিমত করলো না। প্রতিদিনের মতো হলরুমের সাথে লাগোয়া ডাইনিং টেবিলের বদলে আজ সকলে নাস্তার আয়োজন করা হলো কিচেনের টেবিলে। বাড়ির সদস্যরা সকলে হলরুমে নিঃশব্দ রাখল, শুধুমাত্র যেন বাড়ির ছেলেরা শান্তিতে নিজেদের নিদ্রা জগতে বিচরণ করতে পারে সেই জন্য।